ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এখানে সাতচল্লিশ নম্বর প্র্যাকটিসটি আলোচনা করব। তোমাদের যেমন 25টি প্রশ্ন আছে, একই রকম 25টি প্রশ্ন আমরা বিভিন্ন বিষয় থেকে নিয়ে থাকি। এই প্রশ্নগুলো তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। তো চলো আজকে 25টি প্রশ্ন কি কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের কোন লোকনৃত্য মহারাষ্ট্রের তামাশা ঐতিহ্যের সাথে যুক্ত? মহারাষ্ট্রের তামাশা ঐতিহ্য, তামাশা একটা নৃত্য, সেটার সঙ্গে যুক্ত আছে ভারতের মহারাষ্ট্রের অপশন বি লাবণী নৃত্য। ঠিক আছে। এছাড়াও গরবা এটা হচ্ছে গুজরাটের লোকনৃত্য, ভাংড়া এটা পাঞ্জাবের লোকনৃত্য, ঘুমর এটা হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। ঠিক আছে, এগুলো পরীক্ষায় তোমাদের আসে। 2 নম্বর, বাংলার পাবনা কৃষক বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়েছিল? পাবনাতে যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেটা কোন সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1873 সালে, এবং 1873 থেকে 1876 সালের মধ্যে এটি সংগঠিত হয়েছিল। এটি হয়েছিল পাবনার ইউসুফশাহী পরগনায়, যেটা বর্তমান বাংলাদেশে রয়েছে। কারণটা কি ছিল? জমিদারদের বর্ধিত খাজনা এবং শোষণমূলক আচরণের বিরুদ্ধে এই প্রতিরোধ গড়ে উঠছিল। প্রধান নেতা ছিলেন ঈশানচন্দ্র রায়, ইনাকে বিদ্রোহী রাজা বলে অভিহিত করা হতো। 3 নম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গদর আন্দোলন কোন দেশ থেকে শুরু হয়েছিল? গদর আন্দোলন শুরু হয়েছিল গদর পার্টির মাধ্যমে, এবং গদর পার্টি গঠিত হয়েছিল অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে 1913 সালে। প্রতিষ্ঠাতারা ছিলেন সোহান সিং ভাকনা এবং লালা হরদয়াল। সোহান সিং ভাকনা সভাপতি ছিলেন, লালা হরদয়াল নেতৃত্ব দিয়েছিলেন, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় দুটো জায়গাতেই গঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল ভারতের যে ব্রিটিশ শাসন ছিল সেই ব্রিটিশ শাসনকে উৎখাত করা। এছাড়াও এই গদর পার্টির অন্যান্য নেতাগণ ছিলেন কর্তার সিং সারাভা, রাসবিহারী বসু, ইনারা। ঠিক আছে। 4 নম্বর, বাংলা সাহিত্যে কপালকুণ্ডলা উপন্যাসটি কে রচনা করেছেন? কপালকুণ্ডলা উপন্যাসটি রচনা করেছেন, সঠিক উত্তর, আশা করি যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তারা জানো, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1866 সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে দুর্গেশ নন্দনের প্রথম উপন্যাস তার, এছাড়াও বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রাজসিংহ, কমলাকান্তের দপ্তর, আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাস, এখান থেকেই আমাদের যে বন্দে মাতরম জাতীয় স্তোত্র সেটা নেওয়া হয়েছে। দেবী চৌধুরানী যে চরিত্র সেটা এই আনন্দমঠেই রয়েছে। এই আনন্দমঠ রচিত হয়েছে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। সন্ন্যাসী বিদ্রোহ যে সংগঠিত হয়েছিল, তখনকার যে নেতারা ভবানী পাঠক, তাকে কেন্দ্রীয় চরিত্র করে এই আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছে। ঠিক আছে। 5 নম্বর, মানবদেহে কোন কোষে নিউক্লিয়াস থাকে না? মানবদেহে, এগুলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পরিণত লোহিত রক্তকণিকার কোষে নিউক্লিয়াস থাকে না। এছাড়াও কেরাটানাইজ ত্বকের কোষেও নিউক্লিয়াস থাকে না। তো লোহিত কণিকায় অক্সিজেন বহন ক্ষমতা বেশি জায়গা থাকার জন্য নিউক্লিয়াসটা হারিয়ে যায় পরিণত লোহিত কণিকায়। ঠিক আছে। আর কেরাটাইজ ত্বকের কোষে এটাতে কেরাটিনে পূর্ণ থাকে। 6 নম্বর, কোন মৌলটি জৈব যৌগের মূল কাঠামো গঠন করে? জৈব যৌগের মূল কাঠামো অর্থাৎ জৈব রসায়নের মূল ভিত্তি হচ্ছে অপশন বি কার্বন। কার্বন 4টি সমযোজী বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে। আর কার্বন ছাড়াও হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও অন্যান্য উপাদান জৈব যৌগের কাঠামোতে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মিথেন CH4, এটাতে কি হয়? কার্বনের 4টি হাইড্রোজেন যুক্ত থাকে। 7 নম্বর, কোন শক্তি পৃথিবীর জোয়ার ভাটার জন্য প্রধানত দায়ী? সঠিক উত্তর হবে জোয়ার ভাটার জন্য দায়ী হচ্ছে অপশন বি চাঁদ এবং সূর্যের মধ্যাকর্ষণ শক্তি। যদিও সূর্য পৃথিবী থেকে অনেকটা দূরে থাকে, চাঁদ কাছে থাকে, তাই চাঁদের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কাজে লাগে জোয়ার ভাটার ক্ষেত্রে। 8 নম্বর, কোন মৌলটি পর্যায় সারণীতে ধাতু এবং অধাতুর মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রদর্শন করে? ধাতুরও বৈশিষ্ট্য থাকে এবং অধাতুরও বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে, এগুলোকে বলা হয় অপশন এ সিলিকন। এগুলোকে বলা হয় অর্ধধাতু বা মেটালয়েড বা উপধাতু বা সেমি মেটাল। ঠিক আছে। এদের মধ্যে ধাতু অধাতু দুটোর বৈশিষ্ট্যই দেখা যায়। সিলিকনকে অর্ধ পরিবাহী হিসেবে ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়, সেমিকন্ডাক্টরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা যে ফোন থেকে দেখছো ভিডিওটা, সেই ফোনে এই সিলিকনের ব্যবহার অপরিহার্য।
9 কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ জল ও খনিজ পদার্থ শোষণ করে? উদ্ভিদ জল এবং খনিজ পদার্থ শোষণ করে অপশন বি অভিস্রবণ বা অসমশিস প্রক্রিয়ায়। অভিস্রবণ হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে জলের পরিবহন, সেটা হচ্ছে অর্ধবাধ্য ঝিল্লির মাধ্যমে। ঠিক আছে। আর খনিজ পদার্থ শোষণ সক্রিয় পরিবহনের মাধ্যমে হয়ে থাকে। জলের শোষণ হয় অভিস্রবণ প্রক্রিয়ায় এবং খনিজ পদার্থ শোষণ সক্রিয় পরিবহন প্রক্রিয়ায়। ঠিক আছে। 10 নম্বর কোন নীতি অনুসারে জলের পাইপে দ্রুত প্রবাহিত জলের চাপ কমে যায়? দ্রুত প্রবাহিত জলের চাপ কমে যায়, এটা সঠিক উত্তর হবে অপশন বি বার্নৌলির নীতি। বার্নৌলির নীতিটি হচ্ছে যদি তরলের গতি বেশি থাকে তাহলে তরলের চাপ কম হবে, আর যদি গতি কম থাকে তাহলে চাপ বেশি হবে। ঠিক আছে। এই বার্নৌলি নীতির সাহায্যে এরোপ্লেনের যে লিফট হয় সেটাও এই বার্নৌলি নীতিতে কাজ করে, বা প্রচণ্ড ঝড়ে টিনের চাল উড়ে যায় সেটাও বার্নৌলি নীতির কারণে হয়ে থাকে। ঠিক আছে। সেটা কিন্তু তরল নয়, সেটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে। 11 ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতার কথা উল্লেখ আছে? রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের ক্ষমতা, এটা উল্লেখ আছে সংবিধানের অপশন এ অনুচ্ছেদ 72। এখানে রাষ্ট্রপতি এই অনুচ্ছেদ 72 এর অধীনে কোনো ব্যক্তিকে ক্ষমা, পুনর্বাসন, স্থগিত, মকুব বা সাজা কমানোর ক্ষমতা রাখেন। 12 নম্বর ভারতীয় সংবিধানে কোন সংশোধনের দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছিল? শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার, এটি বলা হয়েছিল অপশন এ 86তম সংশোধনের মাধ্যমে এটি জোড়া হয়েছিল 21A ধারা, এটা যুক্ত করে বলা হয়েছিল। এবং এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার নিশ্চিত করতে হবে। 86তম সংশোধনী, এটা 2002 সালে হয়েছিল। 13 নম্বর ভারতের কোন প্রাচীন শহরকে বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে নালন্দার পাশাপাশি গণ্য করা হয়? বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে নালন্দার পাশাপাশি গণ্য করা হয় অপশন বি বিক্রমশিলা মহাবিহারকে। এটি পাল রাজবংশের সময়, যেটা 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ছিল, রাজা ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বা বিক্রমশিলা মহাবিহার, যেটা বিহারে অবস্থিত ছিল। ঠিক আছে। এটি নালন্দার মতো বিখ্যাত ছিল এবং এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা এখানে পড়াশোনা করতে বা জ্ঞান অর্জন করতে আসতেন। নালন্দা বিশ্ববিদ্যালয় 5ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা প্রথম কুমারগুপ্তের মাধ্যমে। 14 নম্বর ভারতের কোন রাজ্যে ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত অপশন বি ওড়িশা। এছাড়াও ওড়িশার মোট 2টি জাতীয় উদ্যান আছে, একটা ভিতরকণিকা, একটা শিমলিপাল। ভিতরকণিকা বিখ্যাত হচ্ছে ম্যানগ্রোভ বন এবং কুমিরের জন্য, যেটা ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় আছে। আর শিমলিপাল এটা ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত, এটা ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত। এছাড়াও হাতি, চিতা এইসব বন্যপ্রাণীগুলো এখানে দেখতে পাওয়া যায়। 15 নম্বর ভারতে কোন শাসক নবরত্ন নামে 9 জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে একটি দরবার গঠন করেছিলেন? নবরত্ন গঠন করেছিলেন সম্রাট অপশন এ আকবর। আকবরের শাসনকাল ছিল 1556 থেকে 1605। এই সময় তিনি নবরত্নের সভা রাখতেন। নবরত্ন হচ্ছেন সেই সব ব্যক্তিগুলো যারা আকবরের রাজদরবার চালানোর জন্য সাহায্য করত। তো এই 9 জন যারা ছিলেন তাদের এখানে লিস্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আবুল ফজল, আকবরনামা আইনি আকবরের রচয়িতা, ইনি প্রধান উপদেষ্টা ছিলেন। ফৈজি আবুল ফজলের ভাই এবং বিখ্যাত কবি ছিলেন। তানসেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। বীরবল আকবরের উপদেষ্টা এবং রাজনীতিবিদ ছিলেন, তিনি রসিকতার জন্য বিখ্যাত ছিলেন আকবরের রাজসভায়। এছাড়া রাজা টোডরমল রাজস্ব মন্ত্রী। রাজা মান সিং আকবরের সেনাপতি ছিলেন, যিনি হলদিঘাটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আব্দুল রহিম খান খান, ইনি হচ্ছেন সেনাপতি। বৈরাম খাঁর পুত্র, বৈরাম খাঁ হচ্ছেন আকবরের অভিভাবক, তার পুত্র হচ্ছেন আব্দুল রহিম খান। ফকির আজিউদ্দিন আকবরের উপদেষ্টা পণ্ডিত এবং মির্জা আজিজ কোকা আকবরের দত্ত ভাই ছিলেন। ঠিক আছে। ইনাদের 9 জনকে নবরত্ন বলা হতো আকবরের রাজসভাতে। তোমরা যদি কোনোদিন আগ্রা ফোর্টে যাও সেখানে তোমরা এই নবরত্ন বসার জায়গাটা তোমরা সেখানে দেখতে পাবে। ভারতের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্র হচ্ছে অপশন বি গান্ধী। গান্ধী চলচ্চিত্রটি 1982 সালের। এই চলচ্চিত্রের পোশাক ডিজাইনার ভানু আথাইয়া অস্কার পুরস্কার পেয়েছিলেন।
মাদার ইন্ডিয়া 1957 সালে চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল কিন্তু কোনো পুরস্কার পায়নি। পরবর্তীকালে স্লামডগ মিলিয়নেয়ার 2008 সালে এটাতে আর রহমান মিউজিক কম্পোজার হিসেবে অস্কার পেয়েছিলেন। ঠিক আছে। 17 ভারতের কোন ক্রীড়াবিদ প্রথম পুরুষ হিসেবে টেবিল টেনিসে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন? কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন, সঠিক উত্তর হবে অপশন এ শরৎ কমল। এনারা চারজনেই স্বর্ণপদক পেয়েছিলেন কিন্তু শরৎ কমল প্রথম পেয়েছিলেন। ঠিক আছে। 2006 সালের মেলবোর্ন কমনওয়েলথ গেমসে প্রথম পান এই শরৎ কমল। তিনি পরাজিত করেন অস্ট্রেলিয়ার উইলিয়াম হ্যাঞ্জেলকে 4-3 সেটে। 18 নম্বর বাংলার কোন বিপ্লবী নেতা জার্মানদের সাথে অস্ত্র চুক্তির চেষ্টা করেছিলেন এবং বুড়িবালামের তীরে শহীদ হন? সঠিক উত্তর হবে অপশন এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। ইনি ওড়িশার বুড়িবালামের তীরে শহীদ হন। ইনি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেন এবং সেই মতো জার্মানির যে ক্রাউন প্রিন্স তার সাথে দেখা করেন এবং তিনি ওড়িশার বুড়িবালামে সেখানে গিয়ে হাজির হন। ব্রিটিশ পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছালে বাঘাযতীন সহ অন্যান্য বিপ্লবীদের সাথে যুদ্ধ বেঁধে যায় এবং সেখানে পুলিশের সাথে গোলাগুলিতে বাঘাযতীন 1915 সালের 9 সেপ্টেম্বর আহত হন এবং পরের দিন অর্থাৎ 10 সেপ্টেম্বর তিনি শহীদ হন। ঠিক আছে। 19 নম্বর কম্পিউটারে ক্যাশে মেমোরি কোন ধরনের মেমোরি এবং এটি কোথায় অবস্থিত? ক্যাশে মেমোরি এটি একটি অস্থায়ী মেমোরি অবশ্যই এবং এটি আছে সিপিইউর মধ্যে, সিপিইউর কাছাকাছি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সিপিইউর কাছে সমস্ত ডাটা এবং নির্দেশাবলী সংরক্ষণ করে এবং ডাটা অ্যাক্সেসের গতিটি বাড়ায় এবং কম্পিউটার সামগ্রিক কার্যক্ষমতা উন্নত করে। ভারতের জিএসটি কবে চালু হয়েছিল? জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি চালু হয়েছিল অপশন সি 2017 সালের 1 জুলাই। 101তম সংবিধান সংশোধন আইন 2016 মাধ্যমে এটি কার্যকর হয়। এর মাধ্যমে ভ্যাট, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি যেসব করগুলো ছিল সমস্ত করগুলো প্রতিস্থাপন করে একীভূত কর ব্যবস্থা অর্থাৎ একটাই করে নিয়ে আসা হয়েছিল। 21 নম্বর দুটি সাগরকে যুক্ত করে যে সরু জলাভূমি তাকে কি বলে? দুটি সাগরকে যে সরু জলাভূমি যুক্ত করে তাকে বলে অপশন ডি স্ট্রেট বা প্রণালী। বে হচ্ছে যার তিন দিকে, যে সাগরের তিন দিকে স্থলভাগ থাকে তাকে বে বলা হয়। পেনিনসুলা হচ্ছে কোনো ভূখণ্ডের তিন দিকে যদি জলভাগ থাকে তাহলে সেটা বলা হয় পেনিনসুলা। ইসথমাস হচ্ছে যখন দুটো জলভাগকে একটা স্থলভাগ দ্বারা আলাদা করা হয় তখন সেটাকে বলা হয় ইসথমাস, বা দুটো স্থলভাগকে যে অংশটা জুড়ে তাকে বলা হয় ইসথমাস। ঠিক আছে। আচ্ছা, বে যেমন বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, পেনিনসুলা যেমন ভারতের উপদ্বীপ, ইসথমাস হচ্ছে পানামা যেমন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা জুড়েছে এবং ক্যারিবিয়ান সি এবং তোমার উত্তর প্রশান্ত মহাসাগর এটাকে আলাদা করেছে। আর স্ট্রেট হচ্ছে দুটি জলাশয়কে সংযুক্ত করে যেমন হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেট, এটা ইরানের ওখানে রয়েছে। 22 নম্বর ধনেখালি কি জন্য বিখ্যাত? ধনেখালি বিখ্যাত, সঠিক উত্তর হবে অপশন এ তাঁত শিল্পের জন্য। ধনেখালি তাঁত শাড়ি এটা জিআই ট্যাগ প্রাপ্ত। হুগলি জেলার একটি বিখ্যাত জায়গা হচ্ছে এই ধনেখালি। 23 নম্বর ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে। ভারতে সর্বাধিক জোয়ার শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ রয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট উপকূল, বিশেষ করে কচ্ছের উপসাগর গালফ অফ কচ্ছে। এখানে জোয়ারের উচ্চতা 5 থেকে 8 মিটার পর্যন্ত পৌঁছায়, এই জন্য এখানে শক্তি উৎপাদনের জন্য এটা আদর্শ এবং ভারত সরকার অলরেডি এখানে পাইলট প্রকল্প শুরু করে দিয়েছে। 24 নম্বর প্রথমবার অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 এর ম্যাসকট কি? খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 এর ম্যাসকট হচ্ছে অপশন এ কিংফিশার, হিমালয়ান কিংফিশার। এটি 2025 সালের 14 আগস্ট শ্রীনগরে উদ্বোধিত হয়েছে। এটি জল স্পর্শের সঙ্গে যুক্ত এবং কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। 25 নম্বর ভারতীয় নৌবাহিনী গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড থেকে যে তৃতীয় সার্ভে ভেসেল শিপ গ্রহণ করেছে সেটির নাম কি? ভারতের নৌবাহিনী গার্ডেনরিচ থেকে যে তৃতীয় সার্ভে ভেসেল নিয়েছে সেটি হচ্ছে অপশন ডি ইক্ষক। সন্ধ্যক ক্লাস সার্ভে ভেসেল সিরিজের এই ইক্ষক হচ্ছে 3 নম্বর ভেসেল। ঠিক আছে। এটি 2018 সালে কন্ট্রাক্টের অধীনে নির্মিত।
4টি জাহাজ মোট হওয়ার কথা, মোট সার্ভে ভেসেল 4টি হওয়ার কথা, এর মধ্যে 3টি অলরেডি হয়ে গেছে, একটি বাকি আছে, সেটির নাম হচ্ছে আইএনএস সংশোধক। ঠিক আছে, এটির কাজ চলছে। আর বাকিগুলো হচ্ছে আইএনএস সন্ধ্যক, আইএনএস নির্দেশক, আইএনএস ইক্ষ্যক, এগুলো ভারতের নৌবাহিনী পেয়ে গিয়েছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে 25টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে পর্যন্তই। থ্যাংক ইউ।